সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এসআইআর ইস্যুতে অধীরের দ্বারস্থ মতুয়ারা, পাশে দাঁড়ানোর আশ্বাস কংগ্রেস নেতার। বাঘশুমারি শুরু, দুদিনের জন্য পর্যটকদের জন্য বন্ধ সুন্দরবন। সন্তান সহ কীটনাশক খেলেন স্বামী পরিত্যক্তা মহিলা, নেপথ্যে এসআইআর বলে দাবি তৃণমূলের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া। অতিরিক্ত কাজের চাপ, এসআইআর ফর্ম দিতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু বিএলওর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। নাগরিকত্ব এসআইআর ইস্যুতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা রবিবার দিল্লিতে পৌঁছন। সেখানে তারা সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করে তাদের সমস্যা ও আতঙ্কের কথা জানান। পাল্টা পাশে দাঁড়ানোর আর্জি জানান ও সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরার আবেদন করেছেন অধীর বলে সূত্রের দাবি। অধীর রঞ্জন চৌধুরী তাদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেন, আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়টি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন, তাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন এবং সব রকম প্রচেষ্টা চালাবেন। মতুয়া মহাসংঘের একাংশের অভিযোগ, ভোটার তালিকা পর্যালোচনার নামে সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি করেছেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাস্তা, প্রশাসন এবং আদালত কোনো পথেই আমরা বাদ রাখবো না। আপনারা আতঙ্কিত হবেন না, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবই। এর আগেই চৌধুরীর মধ্যস্থতায় মতুয়াদের একটি প্রতিনিধি দল বিহারে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজ তারা আবার অধীরবাবুর কাছে পৌঁছন এবং সহযোগিতা চেয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে একটি আবেদনপত্র প্রদান করেন। অন্যদিকে দিন কয়েক আগে নির্বাচন কমিশনের এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ তুলে টিএমসি সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন। উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে এই অনশনে বসেন তারা। এই আমরণ অনশন কর্মসূচি রাজ্যের আগামী ভোট রাজনীতিতে মতুয়া প্রশ্নের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শীতের মরশুমে যখন পর্যটকদের ঢল নামে সুন্দরবনে বিভিন্ন নদীতে পিকনিক ও পর্যটন চলে, ঠিক তখনই দুদিনের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের এই বিশ্বখ্যাত ব্যাঘ্র অভয়ারণ্য। ডিসেম্বরের 11 ও 12 তারিখ সুন্দরবনে কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না, কারণ ওই 2 দিন জুড়ে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বাঘশুমারি। রাজ্যের বন দফতরের তরফে ইতিমধ্যে সেই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুমারির প্রথম ধাপ হিসাবে ওই 2 দিন জঙ্গলে পর্যটন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। কোনো লঞ্চ, বোট বা পর্যটকবাহী ক্রুজ সুন্দরবনের জলে চলাচল করতে পারবে না। এমনকি 11 ও 12 ডিসেম্বরের জন্য কোনো অনলাইন বুকিংও করা যাবে না। বাঘের উপস্থিতি, চলাফেরা, প্রজনন সম্পর্কে নির্ভুল তথ্য ও সংগ্রহের জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে বন দপ্তরের তরফে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন্স ইটিভি ভারতকে বলেন, আমরা চাইছি যেন বাঘ গণনার কাজটি বৈজ্ঞানিকভাবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে তৈরি করা হয়। এজন্য পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে কোনো ভুল না হয়। আশা করছি এবারের শুমারিতে আগের চেয়ে বেশি সংখ্যক বাঘের খোঁজ মিলবে। এবছর শুমারিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তি। বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে মোট 1484টি ক্যামেরা বসানো হবে, যার সঙ্গে নজর রাখবে। 4100 বর্গ কিলোমিটার অরণ্যের উপর এই ক্যামেরাগুলি টানা 1 মাসেরও বেশি সময় ধরে ছবি তুলবে। পরে সেই ফুটেজ বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি এবার বাঘের খাদ্য শৃঙ্খল নিয়েও সমীক্ষা চালানো হবে। আধিকারিকদের মধ্যে বাঘশুমারির কাজ অত্যন্ত সংবেদনশীল, তাই পর্যটকদের আনাগোনা থাকলে বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণ ব্যাহত হতে পারে। সেই কারণে 2 দিনের জন্য জঙ্গলকে পর্যটক মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শুধু বাঘের সংখ্যা জানা নয়, সুন্দরবনের সামগ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কেও নতুন তথ্য উঠে আসবে বলে আশা করছে বন দফতর। পারিবারিক অশান্তির জেরে প্রায় 6 বছর আগে কোলে সন্তান নিয়ে স্বামীর ঘর ছেড়েছিলেন মহিলা, কিন্তু শনিবার সকালে সেই সন্তানকে নিয়ে কীটনাশক খেলেন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজনে। তবে এই ঘটনার নেপথ্যে বাকি এসআইআর আতঙ্ক বলে অভিযোগ মহিলার বাপের বাড়ি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালী সোমশপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে এদিন মহিলার বাড়িতে পৌঁছে যান ধনিয়াখালী তৃণমূল বিধায়ক অসীমা পাত্র এবং তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, স্বামীর ঘর ছেড়ে চলে আসা এই মহিলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্কে ভুগছিলেন। সম্প্রতি বিএলও তাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। সেখানে বাপের বাড়ির সব সদস্যের ফর্ম থাকলেও তার ছিল না, কারণ বিয়ের পরেই তার শ্বশুর বাড়ির ঠিকানায় ভোটার কার্ড স্থানান্তরিত হয়ে যায়। তাই পরিবারের তরফে বলা হয় শ্বশুর বাড়িতে গিয়ে সেই এনুমারেশন ফর্ম নিয়ে আসতে, তারপরে পরিবারের লোকজনই বাকি কাজ করে দেবেন। কিন্তু শ্বশুর বাড়ি থেকে এসআইআর এর ফর্ম তাকে দেবে কিনা সেই নিয়ে মানসিক চাপে ভুগছিলেন বলে দাবি করেছেন বিধায়ক অসীমা পাত্র। এই ঘটনা নিয়ে ওই মহিলার দাদা বলেন, এনুমারেশন ফর্ম সবার এসেছে, বোন ফর্ম পায়নি। ওকে বলেছিলাম শ্বশুর বাড়িতে ফর্ম দেবে, অনলাইনে ফর্মের ব্যবস্থা করতেও বলেছিলাম। শ্বশুর বাড়িতে গন্ডগোলের জন্য 4-5 বছর ধরে বাপের বাড়িতেই রয়েছে। ও ভেবেছিল শ্বশুর বাড়িতে গেলে হয়তো ফর্ম দেবে না, সেই ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ চক্রবর্তী বলেন, ধনিয়াখালী থানায় মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টার কোনো অভিযোগ দায়ের হয়নি। যদিও পুরো বিষয়টিকে তৃণমূলের দেহ নিয়ে রাজনীতি বলে অভিযোগ করেছেন হুগলি জেলা বিজেপির নেতা তথা রাজ্য কমিটির সদস্য স্বপন পাল।
আত্মহত্যা কোনো সমাধান নয়। যদি আপনার মধ্যে কখনো আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনো বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা প্রস্তুত, আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনো সময় 0442464050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও কল করতে পারেন। এখানে ফোন করতে হবে শনিবার থেকে সোমবার সকাল 4টে থেকে রাত 10টার মধ্যে। এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু হলো এক বিএলওর, এমনটাই জানা গিয়েছে মৃতের পরিবার সূত্রে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙাল পুকুর এলাকায়। মৃত বিএলওর নাম নমিতা হাসদা। রবিবার কালনা শ্মশান ঘাটে দেহদাহ করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে তার পরিবার। নমিতার পরিবারের অভিযোগ, এসআইআর ফর্ম বিলি করা নিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, সেই চাপ নিতে না পেরে তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। স্থানীয় সূত্র জানা গিয়েছে মৃত নমিতা হাসদা ছিলেন একজন অঙ্গনওয়াড়ির কর্মী। তার বিএলওর ডিউটি চলছিল। তখন ফর্ম বিলি করার কাজ চলছে রাজ্যের সমস্ত বিএলওদের। সেই কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে বলে প্রশাসনের তরফে তার উপরে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। ফলে বাড়ি ফিরতে তার রাত হয়ে যাচ্ছিল, কিন্তু বাড়ি ফেরার পরেও সেই কাজ কিভাবে শেষ করবেন তা নিয়ে অত্যধিক চিন্তা করছিলেন। পরিবারের লোকজন তাকে বোঝানোর চেষ্টা করলেও রাতে ঘুমাতে পারতেন না। ফলে শনিবার ফর্ম বিলি করার সময় তার হার্ট অ্যাটাক হয়। তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি মারা যান। মৃতের স্বামী মাধব হাসদা বলেন, আমার স্ত্রী অঙ্গনওয়াড়ির কর্মী ছিলেন, এখন বিএলও ডিউটি করছিলেন। এসআইআর এর ফর্ম বিলি করা নিয়ে কাজের খুব চাপ ছিল, প্রশাসনের তরফে নিত্যদিন চাপ ছিল কাজের। তাকে নানা আশ্বাস দিতাম, সেই চাপ নিতে না পেরে হার্ট অ্যাটাক হয় গতকাল। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে এমন ঘটনা ঘটে। কাজের চাপ সহ্য করতে না পেরেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা হচ্ছে। যদিও ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের কোনো অভিযোগ বিডিও অফিসে জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। দীর্ঘ বিরতির পর আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, অধ্যাপক, কর্মী ও আধিকারিক পদে শূন্যস্থান পূরণের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে। 2019 সালে একবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু নানা কারণে প্রক্রিয়া আর এগোয়নি। সদ্য দায়িত্ব নেওয়া উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন, পঠন পাঠনের মনোনয়ন এবং শিক্ষক নিয়োগই তার প্রথম লক্ষ্য। তার কথায়, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের স্বার্থে অধ্যাপক নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তবে নিয়োগের ধরন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, আগের বিজ্ঞপ্তি বহাল রাখা হবে নাকি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা নিয়ে আলোচনা চলছে। 6 নভেম্বর প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আর কোনো শুনানি করা যাবে না। ফলে নিয়োগ প্রক্রিয়া কোন পথে এগোবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় মানেই এক ঐতিহ্য। সত্যজিৎ রায় থেকে শুরু করে অমর্ত্য সেন, প্রণব মুখোপাধ্যায় সহ বহু নামকরা ব্যক্তিত্ব শিল্প সাহিত্য জগতের বহু প্রতিভাশালী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছে বহু বিদেশি গুণীজনের পায়ের ছাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য উপাচার্য ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ও স্যার উইলিয়াম কোলভিল। তবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে স্থায়ী উপাচার্যের অভাব ছিল, তবে এখন সেই ছবিটা নেই। সদ্য কাজে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশুতোষ ঘোষ। প্রথম দিনই তিনি জানিয়েছিলেন, অধ্যাপক, কর্মী ও আধিকারিক নিয়োগ করে পঠন পাঠনের উন্নতি সাধন তার প্রাথমিক লক্ষ্য। তাদের যোগ্যতা মানের হৃত গৌরব পুনরুদ্ধার করে বিশ্ববিদ্যালয়, কিন্তু নিয়োগ পদ্ধতি নিয়ে এখনই কিছু জানাননি তিনি।